এভাবে করতে চাই যে জুলাই আন্দোলনের বা ৩৬ দিনের আন্দোলনের বা আরও বিশেষভাবে বললে আপনার এক সময়কার ছাত্র আপনার বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদের মৃত্যুর মধ্য দিয়ে ধীরে ধীরে মানুষের মধ্যে যে সাহস বেড়েছে, কারণ একটা ভয়ের আবহের মধ্যে, ভয়ের সংস্কৃতির মধ্যে বাংলাদেশ ছিল, অনেকে মনে করেন এখনও আছে, সেই প্রসঙ্গে পরে হয়তো সময় পেলে আলোচনা করব। কিন্তু ধীরে ধীরে এবং এই যে একের পর এক তরুণদের জীবনদানের মধ্য দিয়ে সাধারণ শ্রমজীবী মানুষ অনেক জীবন দিয়েছে, ৮০টা শিশু জীবন দিয়েছে। মানুষের স্বপ্ন যদি ধরি আমরা একটা, যে শেখ হাসিনার বিদায় নিশ্চিত করতে হবে, তাহলে এটা সাকসেসফুল 100%, কোনো অসুবিধা নেই। এবং আমিও মনে করি যে শেষ পর্যন্ত লক্ষ্য আসলে একটাই ছিল। আকাঙ্ক্ষা তো দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে তৈরি হয় মানুষের মধ্যে, সব পূরণ হয় সেটাকেও আশাও করতে পারেন না। কিন্তু আমরা যদি ধরি যে যে স্বপ্ন প্রত্যাশাগুলোর কথা গত 11 মাস ধরে বাংলাদেশে আলোচনা হচ্ছে, সেগুলো যদি ওই আন্দোলনের মধ্যে থেকে থাকে, তাহলে কি আজকে 11 মাস পরে এসে ওই আন্দোলনকে আর সফল বলা যাবে কি না, একটা প্রশ্ন। দ্বিতীয়ত, একথা বলা যাবে কি না যে ওই আন্দোলনের মধ্যে আসলে শেখ হাসিনার বিদায় সাফল্য যেমন আছে, আন্দোলনের ভেতরে অনেক রকমের এলিমেন্ট ছিল যেটা আসলে আজকে যে বাংলাদেশ, যেখানে এই যে নানা সংশয় প্রশ্ন যেগুলো মিস্টার কামরুজ্জামান রতন উল্লেখ করলেন তৈরি হয়েছে, এগুলো আসলে তৈরি হচ্ছে ওই কারণেই, ওই সব এলিমেন্টস ওখানে ছিল এবং খুব সুকৌশলে পুরো পরিস্থিতিটা তৈরি করবার জন্য নানা অভিযোগ আছে। আমি যদিও সেটা খুব একটা বাই করতে প্রস্তুত নই, তারপরও। ধন্যবাদ। আমি রতন ভাইয়ের যে বিশ্লেষণ, সেটা পরিপূর্ণভাবে কগনিজেন্সে নেয়ার মতোই একটা বিশ্লেষণ। কারণ হচ্ছে এই ৩৬ দিনেই সব এইভাবে সীমায়িত করাটা বরং আন্দোলনকে একটি বিশেষ চশমার মতো বিষয়। কারণ আন্দোলন তো শেখ হাসিনার পতনের আন্দোলন ছিল না, ইনিশিয়ালি তো কোটা বিরোধী আন্দোলন, তারপরে গ্র্যাজুয়ালি আমার প্রিয় ছাত্র আবু সাঈদের যে আত্মহুতি, সেটা স্পার্ক হিসেবে কাজ করেছে এবং সবাইকে কিন্তু এক দাবিতে উচ্চকিত করেছে। তো সেটার কালমিনেশন ঘটেছে 5 তারিখে অগাস্টে, আমরা সবাই জানি। কিন্তু বিষয় সেটি হচ্ছে এই যে দীর্ঘ 16 বছরের যে সংগ্রাম, পাখির মতো গুলি করে বিএনপির নেতাকর্মীদের হত্যা করা হয়েছে দক্ষিণ বাংলায়, সর্বত্র আমরা জানি। এবং আপনার যারাই ভিন্ন মত পোষণ করেছেন তাদেরকেই নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। প্রচুর গুমের ঘটনা ঘটেছে, তারপর দেশান্তরিত হওয়ার ঘটনা ঘটেছে, যেটা মানুষ ইভেন ফেসবুকে একটা লাইক কমেন্টস দিল, জেলে নিয়ে যাওয়া হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আমরা খাদিজার কথা স্মরণ করতে পারি, এটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেগুলো পরিপূর্ণভাবে কার্যকর করার আমরা কি পদ্ধতি সেটা তো জানি, নিজেরাও আমরা আত্মজৈবনিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। মানে আদালতের আঙিনায় আপনার বারংবার এই যে হাজিরা দেওয়া, এটার মতো বিড়ম্বনা আর কিছু হতে পারে না, সেটাও আমাদের প্রত্যক্ষ করতে হয়েছে। এখন আপনার সবাইকে দৌড়ের উপর রেখে আপনার এমন একটা আবহ তৈরি করা হয়েছিল যে পুরো জনগোষ্ঠী জিম্মি, এবং সেটি আপনার লম্বা 16 বছর ধরে পরিব্যাপ্ত ছিল। এবং তারপরে যে অবস্থাটা, আপনার এই যে ডাইভার্স এলিমেন্ট, সবাই কিন্তু এক পতাকা তলে এক লক্ষ্যে পরিচালিত হয়েছেন। কামিয়াব হওয়ার পরপরই কিন্তু আবার সেই বিভাজনের যে এলিমেন্টগুলো ছিল, সেগুলো কিন্তু আপনার পরিস্ফুটিত হওয়ার প্রক্রিয়া আমরা দেখেছি। এবং অনেকেই তখন বলবার চেষ্টা করেছেন যে আমরা কি নির্বাচনের জন্য আত্মহুতি দিয়েছি? আমরা তো সংস্কার, তারপর বিচার, এই বিষয়গুলো শেষ না করে তো নির্বাচনের মুখোমুখি হতে চাই না। আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও পরোক্ষভাবে যেটি বলা হয়েছে যে নবীন এই যে দলটি, তাদের তো সময় লাগবে ম্যাচিউরিটি এবং সেই সঙ্গে অভিজ্ঞতা অর্জনের জন্যে। এক ধরনের স্নেহ হয়তো কাজ করেছে তার দিক থেকে, ঠিকই আছে। তার সহকর্মী হিসেবেও দলের যিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন, মাননীয় উপদেষ্টা হিসেবে তিনি বেশ কিছুদিন সরকারে ছিলেন, এই যে সহবত সাহচর্য, সেটা সঙ্গত কারণেই একটা স্নেহের ফল্গুধারা তৈরি করে, এটা অস্বাভাবিক কিছু নয়।
কিন্তু মূল যে বিষয়টা আপনি খেয়াল করে দেখেন, নির্বাচন এবং নির্বাচিত সরকার, এইটি আপনার সারা পৃথিবীর যে নরম, জাতিসংঘ ঘোষিত যে চার্টার, সব কিছুর সঙ্গে কিন্তু সাযুজ্যপূর্ণভাবেই আমাদের অগ্রসর হতে হবে। আমরা অনন্তকাল তো অনির্বাচিত একটি সরকারের অধীনে থাকতে পারবো না, সেটি সম্ভব নয় এবং সঙ্গতও নয়। সেই জন্যই কিন্তু এই নির্বাচনের বিষয়টা নিয়ে সবাই উচ্চকিত হয়েছেন। শেষ অবধি যে রফাটা আপনার ফেব্রুয়ারি সম্ভাব্য, বা জোর যদি আশানুরূপ সংস্কার এবং বিচার কার্য সম্পন্ন না হয় তাহলে এপ্রিল, এই ফেব্রুয়ারি থেকে এপ্রিল এর এই দোলাচলের মধ্যেই কিন্তু সম্পন্ন হতে হবে। এখন আমার বন্ধু এবং সতীর্থ প্রফেসর আলী রিয়াজ, তিনি কিন্তু এক ধরনের ফ্রাস্ট্রেশন খোলামেলাই শেয়ার করছেন পিপল অ্যাট লার্জ সবার সঙ্গে ঐকমত্য নিয়ে। এখন বিষয়টা হলো যে আপনার কাঁঠাল কিলিয়ে পাকালে সেটা কিন্তু সুস্বাদু হয় না। এখন বহু মতের সমাজ এবং সেখানে নানান মত থাকবেই, সব বিষয়ে একমত হওয়ার সুযোগ আসলে নেই, এবং চেষ্টা করাটাও আমি মনে করি সোনার পাথর বাটি তৈরির মতো একটা অসম্ভব বিষয় প্রত্যাশা করা। তা এখন যেই কারণে আপনার গুণগত পরিবর্তনটা জরুরি, সেটি হচ্ছে নির্বাচন নিয়ে এই গত 14, 18 এবং 16 নির্বাচন, কেউ কেউ আবার সেই নবম সংসদ নির্বাচন নিয়েও কিন্তু প্রশ্ন তোলে। নেপথ্যে কি ঘটনাগুলো ঘটেছিল আমি পরিষ্কার মনে আছে, লাইভে ছিলাম এবং দেখছিলাম টেলিভিশনের পর্দায় বিভিন্ন জায়গায় জামাত এবং বিএনপির লোকজন আপনার টাকার বস্তা নিয়ে ধরা পড়ছে। এই ধরনের বিষয়গুলো প্রজেক্ট করার, বারংবার আপনার ইলেকটোরেটের সামনে বোমবার্ড। আমার মনে আছে যে আমার স্টুডিওতে বসে সেই নির্বাচনের আগের রাতে আপনিই বলছিলেন যে বিএনপির আসলে এই নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত, কারণ এটা বিএনপির জন্য ডিজাস্টার হবে, এবং আলটিমেটলি তাই হয়েছে। 30 আসন নিয়ে বিএনপি, মানে প্রত্যাশিত নির্বাচন যে নিরপেক্ষ হচ্ছে না সেটা বোঝা যাচ্ছে। আমি বলেছি খোলামেলা রেকর্ড বের করলে দেখা যাবে। সেই জন্য আপনার বিএনপি তখন সরে দাঁড়ালে আসলে ওই নির্বাচনটা কোশ্চেনেবল হয়, এবং হয়তো পরিস্থিতিটা আজকে যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে নাও দাঁড়াতে পারতো। রাইট। তো এখন এই সম্প্রতি কয়েকদিন ধরে আমরা যেটা দেখছি, পটিয়াতে যে কাণ্ডটা আমরা দেখলাম, তারপরে লালমনিরহাটে যে দেখলাম, তার ধারাবাহিকতায় হাতীবান্ধায় যে ঘটনাটা দেখলাম, এটা আসলে টিপ অফ দ্য আইসবার্গ। পুলিশ একটা বাহিনী হিসেবে তার মনোবল হারিয়ে ফেলেছে। এটা স্বয়ং যিনি আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন, অবসর থেকে পুনরায় জামা কাপড় পরে আবার শুরু করেছেন সেকেন্ড ক্যারিয়ার, তিনিও বলেছেন। এবং এটা একটা আপনার সোল সার্চিং এর দিক আছে, কিন্তু বাহিনী, পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন এই হতাশা কিন্তু চিফ অ্যাডভাইজার নিজেও প্রকাশ করেছেন বহুবার। তার মানে আসলে গত 11 মাসে এদেরকে কোনোভাবেই একার্থ হতে পারে যে মনোবলের ইস্যু আছে, আরেকটা দিকও বোধহয় বিবেচনার দাবি রাখে যে তারাও আসলে সরকারের উপরে আস্থা খুব একটা রাখতে পারছেন না। যে এবং সেটা তো আমরা দেখেছি 5 আগস্টের পরে অনেকেই পালিয়ে চলে গিয়েছিলেন, কর্মস্থলে আসছিলেন না, এবং যাও পরে প্রথম দিকে আসলেন, রতন ভাই নিশ্চয়ই মনে আছে, তারা সাদা পোশাকে অফিস করতেন, ইউনিফর্ম ভয় পড়তেন না। সেই জায়গা থেকে কিন্তু এই সময়ের মধ্যে এক ধরনের রিমার্কেবল প্রগ্রেস আছে, সেটাও স্বীকার করতে হবে। কিন্তু আপনার যদি ব্যাপারটা দাঁড়ায় এরকম যে কন্টিনিউয়াস ট্যাগিংয়ের কালচার চলতে থাকে, তাহলে সবাই ওই নির্বিকার থাকবেন, মাসের শেষে বেতন নেবেন, অফিসে আসবেন, দায় সারবেন। এখন এই প্রক্রিয়ায় আর যাই হোক, নির্বাচনের জন্যে যেই রকমের পেশাদারিত্ব এবং যেই রকমের একাগ্রচিত্তে কাজ করার যে ব্যাপারটি, সেটি কিন্তু অনুপস্থিত থাকবে, এটাই স্বাভাবিক। এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? আমাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যরা তারা মাঠে আছেন, এবং তাদের মধ্যে এক ধরনের উচাটন ভাব আছে যে বিয়ন্ড ডিসেম্বর তারা থাকতে চাচ্ছেন না, বলেও দিয়েছে পরিষ্কার করে খোলামেলা। 18 মাসের একটা গ্যারান্টিড রোড ম্যাপ বা পথ পরিক্রমার কথা তারা চিন্তা করেছেন, সেভাবে বলেছেন। এখন সেটা না হয় উপচে ফেব্রুয়ারি কিংবা এপ্রিল পর্যন্ত গেল, প্লাস মাইনাস তো হতেই পারে সময়ের ফ্রেম সেভাবে ধরে, কিন্তু তারপরেও যে বিষয়টি, এটি কিন্তু পর্যাপ্ত সময় নয়। এবং জামাতের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে আসলে নির্বাচনের পরিবেশটা এখনও
অনুপস্থিত। এটি- এবং এটি- আরেক এটি ধাপ কয়েকদিন আগে এগিয়ে কিন্তু, যেটা বলেছেন, কয়েক সপ্তাহ আগে কিন্তু চিফ অ্যাডভাইজার নিজেও বলেছেন। জি, এবং এক ধাপ এগিয়ে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজন করতে হতে পারে। এখন সম্প্রতি বা নিকট অতীতে আমরা দেখেছি আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র ক্যাম্বোডিয়াতে জাতিসংঘের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং এটার ইমপ্লিকেশন কিন্তু নানাবিধ। জাতিসংঘ তো আর মানে আগের মতো অবস্থায় নেই। আমার মনে হয় পরের পর্যায়ে আমি এই বিষয়টাতে আপনি কন্টিনিউ করতে পারেন, বাট এই ইস্যুটাতে একটু বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো। ব্লু হেলমেট মাথায় দিয়ে যখন কোনো দেশের বিদেশি নির্বাচন। সৈন্যরা আসবে, সেটাকে ওই অঞ্চলটাকে, ওই দেশটাকে অবশ্যই কনফ্লিক্ট জোন হতে হবে, কারণ জাতিসংঘ তো একটা ম্যান্ডেট আছে, বাইরে গিয়ে তো তারা কাজ করতে পারবেন না। তখন যে ব্যাপারটা দাঁড়াবে, যেটা নিয়ে নানান রকমের স্পর্শকাতরতা তৈরি হতে পারে, যে সবচেয়ে কম খরচে আপনার ব্লু হেলমেট মাথায় দিয়ে কোন দেশের সৈন্যরা আমাদের এখানে আসতে পারেন। প্লেন খরচ হবে না, মানে প্লেন ভাড়া, স্থলপথে অনায়াসে আপনার ট্রাক বোঝাই করে, লরি বোঝাই করে আনায়ন করা সম্ভব। সেটি নিকটতম প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমার। মিয়ানমার তো আমাদের সঙ্গে সীমান্তই হারিয়ে ফেলেছে, দখলে আছে আরাকান আর্মি, তো ন্যাচারালি সেই অপশন বাদ থাকবে ভারত। সেটা কি পরিমাণ সেন্সিটিভিটি তৈরি করবে অন দ্য গ্রাউন্ড, সেটাও কিন্তু ভেবে দেখার বিষয়। মানে জামাতের পক্ষ থেকে চিন্তা ভাবনা করে এই প্রক্ষেপণটা করা হয়েছে কিনা আমি একটু দুইবার চিন্তা করে বা অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে কিনা সেটাও চিন্তা করার দাবি রাখে। মিস্টার কামরুজ্জামান রতন, অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে বিএনপি সম্পর্কে নানা মহলের নানা রকমের আলোচনা, প্রচারণা, আমি দুভাবেই বলবো। কিছু অন্যায় অনিয়মের সঙ্গে বিএনপি নেতাকর্মীরা সারা দেশে জড়িত ছিল, যেটার জন্য বিএনপি থেকে তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমার যতদূর মনে পড়ে যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান এটাও বলেছিলেন যে যে কেউ অপরাধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে পারে, সেটার দায়িত্ব তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেক্ষেত্রে আমরা তেমন দেখিনি। আবার অন্যদিকে বিএনপির বিরুদ্ধে বিএনপির প্রতিপক্ষরা নানা রকমের প্রচারণা বা প্রপাগান্ডাও চালিয়েছে, সেটাও হয়তো সত্যি। কিন্তু বাস্তবতা হচ্ছে দিন যত গড়াচ্ছে আমরা লক্ষ্য করছি যে বিএনপি হঠাৎ করেই লন্ডন বৈঠকের পরে ইউটার্ন নিয়ে সরকারকে পূর্ণ সহায়তা, সমর্থন, সরকার যা করেছে সব কিছু ভালো, এরকম একটা বার্তা দেবার চেষ্টা করছে। কিন্তু বিএনপির বিরোধিতা আমরা প্রবলভাবে লক্ষ্য করছি, এটা দিনে দিনে বাড়ছে। এটা গণমাধ্যমে আমরা লক্ষ্য করছি, সারা দেশে বিএনপির কোথায় কী করছে, কী কী অপকর্ম তারা করছে। জামাত বিএনপির বিরুদ্ধে বলছে, এনসিপি বলছে, এমনকি বিএনপির কোনো কোনো অ্যালাইজরাও বিএনপির বিরুদ্ধে নানা রকমের অভিযোগ তুলতে শুরু করেছে। তো ব্যাপারটা আসলে আপনারা নিলেন ইউটার্ন, আর পরিস্থিতি আমার বিবেচনায়, প্রফেসর কলিমুল্লাহ হয়তো এই জায়গায় পরে অ্যাড করবেন, আমি দেখছি যে পরিস্থিতি আপনাদের খানিকটা প্রতিকূলেই যাচ্ছে। জিল্লুর ভাই, এর আগের পোস্টের একটু আমি শিওর লেস ধরে বলতে চাই। দেখেন, আমরা যে স্পার্ক করলো, এই যে 5 অগাস্টে যেটা আমরা পরিণত একটা সফল দেখলাম, আমি ব্যক্তিগতভাবে জাতীয় দলের একজন কর্মী, কিন্তু আমার 5 অগাস্টের পূর্বে আপনার 3টা কন্টেন্ট আমি দেখেছি। তখন তো পুয়ার নেটওয়ার্ক ছিল, তার মধ্যেও আপনি যেভাবে এককভাবে বিশ্লেষণধর্মী যেটা জাতিকে মেসেজ দিতে চেয়েছেন, আমি ওইটাতে আত্মবিশ্বাস আমার জন্মেছে। ছাত্ররা বিভিন্ন সেক্টর যেভাবে এখানে মানে পার্টিসিপেট হয়েছে, মানে তা থেকে কিন্তু আমরা সফল পরিণতির দিকে যাচ্ছি। এবং এতেই কিন্তু মানুষ 80 জন শিশু বাচ্চা মারা তাদের বাচ্চাদেরকে, মানে একটা সফল পরিণতি, বাবা ধনী দরিদ্র নারী পুরুষ কেউ বাঁচছিল না। একটা দেখেন ছোট ছোট বাচ্চারা গিয়ে পুলিশকে এইভাবে কলার ধরে বলতেছে দেখ গুলি কর। প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা কেউ বাঁচছিল মানে না। কোথাও এই যে দেখেন এত বড় একটা সার্বিক সফলতাকে কেউ যদি আমরা মনে করি, যদি বোকা না হই, যারা এটা নিজেদের পকেটে মানে পকেটস্থ করতে চাবো, এটা আমাদের একক দাবিদার করতে চাবো, সত্যিকার অর্থে এই সমস্ত মানসিকতা এবং এই সমস্ত মানসিকতা পোষণ করা দলগুলোকে সত্যিকার অর্থে মানুষ কিন্তু তাদেরকে ভালো চোখে দেখবে না। দেখেন, গতকাল মুগ্ধর বাবা একটা আলোচনা সভায় সে বলেছেন যে উদ্দেশ্যে আমার ছেলেটা প্রাণ দিল, জুনেদ শাকির সভাপতিত্বে বলল যে আমরা চাই সমস্ত সংস্কারের মাধ্যমে এমন একটা নির্বাচন হবে সেখানে জাতিটা ঐক্যবদ্ধ থাকবে। তো আপনি মুগ্ধের কথা বলবেন, আবু সাইদের কথা বলবেন, ওয়াসিমের কথা বলবেন, তারা যে জন্য জীবন দিল, ওগুলাকে আপনারা আপহোল্ড করে, ওইগুলোকে বুকে ধারণ করে আমার চেতনার মধ্যে না রেখে আমি শুধুই নির্বাচন, শুধুই সংস্কার, শুধুই বিচার, আমি মনে করি এক কথায় যে উদ্দেশ্যে আমরা সবাই এক ছিলাম, ওই উদ্দেশ্যের থেকে আমাদের সরা যাবে না। আরেকটা কথা বলি, এটা যদিও যেহেতু আমি জাতীয় দল করি,
জিল্লুর ভাই আপনাকে একটা অন রেকর্ড একটা কথা বলি। 5 জানুয়ারি 7ই জানুয়ারি বাংলাদেশে ইলেকশনটা হলো আজকের থেকে 7 মাস আগে, যেটা আমিডামি নির্বাচন। এখন তারেক রহমান তাকে যদি ভিশনারি আমি বলবো না, এটা আমি একটা অন রেকর্ড বললাম, এবং এই আপনার এই শোয়ের মাধ্যমে আমি একটা চ্যালেঞ্জ ঘোষণাই করলাম যে আজকে অনেকে অনেকভাবে দাবি দরকার, আমি সবাইকে কিন্তু এই অংশীজন হিসাবে কিন্তু আমি শ্রদ্ধা করি, আমি কাউকে ছোট করব না, বড় করব না, কিন্তু তারেক রহমান 5 জানুয়ারিতে উনি সারা বাংলাদেশের 750 জন প্রতিনিধি ছিল সেখানে। উনি যেভাবে সবাইকে, যেটা আপনার উনি যে ইয়ার মাধ্যমে স্কাইপের মাধ্যমে সবাইকে ইয়াতে এনে উনি একটা কথা বলেছেন, এবং রিপিটেডলি 2 বার বলেছেন যে আমি তারেক রহমান, কথাটা এইভাবে ছিল, আমি তারেক রহমান গর্ব করে বলছি হাসিনা রেজিউম থাকবে না। এটা প্রথম সবার মাঝে কিন্তু এই কথাটা বললেন। আপনি যদি গুলশানের সেই ইয়াটাও যদি ভিডিওটা যদি আপনি দেখতে চান, আমি আপনাকে দেখাতে পারি। এবং আমাদের মিটিং শেষ পরে মুকুল নামে একজন যে টেকনিক্যালটা ও হ্যান্ডেলিং করতো, এই দেখা তো কারা কারা আছে, আবার উনি কি মনে করে, আবার যারা আমরা উপস্থিত ছিলাম বলল, আমি আবারও বলতেছি, সেটা হলো 5ই জানুয়ারি এই হাসিনার পতন হবে 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 ইনশাল্লাহ। তো এটা তারেক রহমান নিশ্চয়ই উনি ভিশনারি মানুষ, উনি রাষ্ট্রের খবর, আন্দোলনের খবর বা বিদেশিদের যে সামগ্রিকভাবে আপনারা যে জিল্লুর আপনার যে সাহস নিয়ে আপনি যেভাবে কন্টেন্টগুলো করেছেন, একবার চিন্তা করেন তো যদি হাসিনার রেজিউমটা থেকে যেত, আপনার অবস্থান কোথায় যেত? আপনি তো মেলাইন হয়ে বিভিন্নভাবে তো আপনি তো নিগৃহীত হচ্ছেন। আমি মনে করি হ্যাঁ, যারা যেভাবে নিষ্পেষিত হয়েছে আমার এখন বলার কিছু নেই, কিন্তু আমরা যদি ফেল করি, ডক্টর ইউনূসকে যদি আমরা যেই ভরসায় তাকে আমরা সবাই মিলিত বসিয়েছি, উনি তো একটা সেন্সিটিভ মানুষ, ওনার তো আত্মসম্মান বোধ আছে। আমি মনে করি ওনাকে রেখে, ওনার মাধ্যমে এই জাতি যে এইভাবে 9 মাস একটা হাল উনি ধরেছেন, ওনাকে রেখেই আমার দাবি থাকবে, আপনার দাবি থাকবে, জামাত ইসলামের দাবি থাকবে, সবার দাবিগুলো যেগুলো গ্রহণযোগ্য, উনি সবার গ্রহণযোগ্যতা নিয়ে, যেটা সেনাবাহিনী বাংলাদেশের, ওনারা বলেছেন 18 মাস। আপনি দেখেন মব ভায়োলেন্স যেগুলো হচ্ছে, কেন সেনাবাহিনী বলেনি যে এখন থেকে মব বাহিনীর মাধ্যমে আর কোনো বাংলাদেশে কোনো অকারেন্স হবে না? কিন্তু মিস্টার রতন, এখানে লক্ষ্য রাখতে হবে যে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা, উপদেষ্টা সহ আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, তারা কিন্তু এদেরকে মব বলছেন না, এবং তারা এটাকে পরোক্ষভাবে সমর্থনই করছেন। তারা বলছেন এরা প্রেশার গ্রুপ, এরা পরিস্থিতির শিকার হয়ে, হতাশ হয়ে, অতীতে নিপীড়িত নির্যাতিত হয়ে এই কাজগুলো করছে, এবং এদেরকে মব বলা যাবে না সেটাও তারা পরিষ্কার করে বলছেন। তো সেনাবাহিনী তো আমরা যতদূর বুঝতে পারছি যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের একটা দূরত্ব, বা সরকার তাদেরকে খুব একটা এনগেজ করতে চাইছে না, সেখানে সেনাবাহিনী দায়িত্ব কেন নেবে? আপনি দেখেন রাষ্ট্রটা মানে কি, সেনাবাহিনী আমাদের সার্বভৌমের প্রতীক, এবং এটা আমাদের সর্বোচ্চ, এটা কিন্তু তারাই কিন্তু আমাদের, সেটা আপনাকে মেইন করতে হবে, প্রকাশ করতে হবে না, এটা আপনি যদি প্রকাশ না করেন, কিন্তু সেনাবাহিনীর প্রধান বা সেনা দপ্তর থেকে যখন একটা আইএসপির মাধ্যমে বলা হবে আর কোনো এখানে মব ভায়োলেন্স হবে না, এরপরে যখন হবে তা আমি তো ব্যর্থতার দায়িত্ব ওনাদেরকে নিতে হবে। আপনি দেখেন এই যে 5ই আগস্টের পরে থানাগুলি যে লুট হলো, আপনি হিসাব করেন এখনও 3000 অস্ত্র তারা রিকভারি করতে পারেনি। তারা কি ট্যালেন্ট হান্টের মাধ্যমে কি করেছে, কাকে ধরেছে? একটা উল্লেখযোগ্য রিকভারির মাধ্যমে যদি জনগণের কাছে সরকারি অস্ত্র চলে যায়, ওরা তো ডাকাত, আর ডাকাতে তো কোনো কিছু করতে, রাষ্ট্রকে আনস্টেবল করতে তাদের কোনো কিছু কিন্তু তাদের বিবেকে লাগবে না। সুতরাং আমি মনে করি সেনাবাহিনী যা বলেছে, এখন তো আমার মনে হচ্ছে কি জানেন, আজকে গতকাল রংপুরে এই যে জামাত ইসলাম উনি প্রধান কি বলেছেন, রাষ্ট্রটা এখনও ষড়যন্ত্রের মধ্যে আছে, এখনও আমি নির্বাচন সামনে দেখি না। উনি যখন এই কথা বলেন, এটা গুরুত্ব দিতে হবে। তার মানে এটা কি আমরা নির্বাচন পাবো না? নির্বাচনের জন্য এই প্রশাসনকে যতটুকু শক্তিশালী করা উচিত, পুলিশকে যতটুকু শক্তিশালী করা উচিত। আগে আমরা দেখেছি যে কোনো সময় বাংলাদেশে আনওয়ান্টেড যতগুলো 111 হয়েছে, যতগুলো আর্মি যখন নামছে, ভাই সবাইকে শেষ একটা ভীতির একটা জায়গা ছিল। বিশ্বাস করুন, আর্মি হাইটা গেল, এখন রিক্সাওয়ালা তাদেরকে এখন ওইভাবে ভয় পায় না। এটা কেন হলো? এটা কি পরিকল্পিতভাবে, বা এই ডক্টর ইউনূসকে ব্যর্থ করাবার জন্য কি এইটা? বা একটা দেশে একটা উনি যে বলেছেন, আমি বিশ্বাস করতে চাই, আপনার টক সম্বন্ধে রেকর্ড রাখবেন, ডক্টর ইউনূস এই প্রধান উপদেষ্টা থাকাকালীন সময় উনি যদি 30শে জুনের পরে একদিন বাংলাদেশে থাকবে না, তো কোনো কারণে যদি আমরা যদি ওনাকে সহযোগিতা না করে, আমরা যদি ইলেকশনটা যদি আদায় করতে না পারি, তার মানেটা কী হবে? রাষ্ট্র আবার সাংবিধানিক শূন্য হবে। আরেকটা পরিস্থিতির জন্য কি আমরা ওদিকে কি আমাদের দেশটাকে ঠেলে দেব? আমি মনে করি
এর মধ্যেও কিন্তু অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এই যে ফেসিস্ট গভর্নমেন্ট পাশের দেশে বসে আছে, তাদের লক্ষ হাজার কোটি টাকা, প্রশাসনের মধ্যে এখনও তাদের ঘাপটি মেরে থাকা, এবং এখনও ইন্ডিয়া মানে এই সরকারটা এই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম মাথা উঁচু করার জাতি হিসাবে দেখতে চায় না। আমি মনে করি সমস্ত ষড়যন্ত্র এখনও বিদ্যমান। এক এক লেবাসে এক এক ফর্মেটে কিন্তু তারা কিন্তু ইস্কন দিয়ে শুরু হয়েছে, তারা কিন্তু কোনো জায়গায় বসে নেই। তো আমি মনে করি 5ই আগস্টে যে আমরা একটা স্পিরিটের মাধ্যমে হাসিনার পতন, আমরা মনে করি হাসিনার পতনের উপর একটা গণতান্ত্রিক সরকার দরকার এবং একটা সুষ্ঠু একটা ভোটের কাঠামোর মধ্য দিয়ে একটা আত্মবিশ্বাসী একটা নির্বাচন আমরা দেখতে চাচ্ছি।